সাইক্লোপ্রোপেন পর্যন্ত আঁকতে শিখে গেলাম, তো সাইক্লোপ্রোপেন এর লাস্ট নিউম্যান স্ট্রাকচারে গেছিলাম এভাবে। এটাকে প্রথমে কনভার্ট করে নিলাম কিভাবে, এভাবে, আরে আছে তো মনে। আর এটাকে ধরে নেওয়া হলো কি ফ্রন্ট কার্বন আলফা, এটাকে ব্যাক কার্বন বিটা। তারপর কি করেছিলাম, এখানে এইভাবে আছে, এদিকে দিলাম একটা, কত থাকবে 120-তে। এত করেছিলাম। এবার আঁকবো আমরা সাইক্লোহেক্সেনকে নিউম্যান প্রজেকশন অনুযায়ী, ঠিক আছে তো? দেখ ভালো করে, বলছি এটার নিউম্যান প্রজেকশন কিরকম হবে, ঠিক আছে? তো এখানে দেখ যে অনেকগুলো কার্বন আছে না, কটা? 6টা। তো এখানে নিউম্যান কি দেখলো যে এটাকে আলফা করলো, এটাকে বিটা, আবার এটাকে আলফা ড্যাশ, এটাকে বিটা ড্যাশ, অর্থাৎ দুবার কি হবে আমার নিউম্যান প্রজেকশন হবে, আলফার সঙ্গে বিটা, আলফাটার সঙ্গে বিটা ড্যাশ। তো দেখ ভালো করে, দেখ এই জায়গাটা দেখ যে এখানে আলফা আর বিটা আছে, আছে কি না? তো আলফাকে কি ধরবো ফ্রন্ট কার্বন, আর বিটাকে ব্যাক কার্বন। ফ্রন্ট কার্বনকে লেখা হয় ডট দ্বারা, আর ব্যাক কার্বনকে সার্কেল দ্বারা। ক্লিয়ার? এখানকার ফ্রন্ট কার্বন দেখ আর এখানকার ফ্রন্ট কার্বন, এটা মিল আছে কিনা দুজনের মধ্যে, দেখ দুজনের সঙ্গে আছে কিনা, বুঝলে? এটা ফ্রন্ট কার্বন, বল তুমি বুঝতে পারছিস? দেখ এটা ফ্রন্ট কার্বন, এটা ফ্রন্ট কার্বন, মিললো কি মিললো না? এবার এই বন্ডের সঙ্গে বাকি বন্ডটা কত দিতে হবে, 120-তে। এটা এবার দেখ এটা ব্যাক কার্বন, এটাও ব্যাক কার্বন, দুটোর সঙ্গে আবার CH2 কি আছে, কমন আছে। তাই বুঝতে পারছিস? এবার এটার সঙ্গে তাহলে বাকিগুলো হতে কত হবে, 120, এটার সঙ্গে এটার সঙ্গে বাকি সাইড হয়ে যাবে। এবার লক্ষ্য কর যে এই বন্ডগুলো কোন বন্ড, আগে ফ্রন্টটাকে দেখ। এখানে কার্বন দেখ একটা বন্ড এদিকে আছে, একটা বন্ড পিছন দিকে আছে, তাহলে এই বন্ডটা কোনটা বল, এটা। আর পিছনের বন্ডটা কোনটা, দেখা যাবে না, দেখা যাবে কিনা? তাহলে এই যে বাকি দুটো বন্ডে কে আছে তাহলে, হাইড্রোজেন। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এখানেও কি আছে বল, হাইড্রোজেন। ঠিক একইভাবে ব্যাক কার্বন দেখ, এর একটা বন্ড, বুঝতে পারলি না? তাহলে এই পিছনে বন্ড দেখা যাবে না, তাহলে বাকি দুটো কি আছে বল, হাইড্রোজেন। এইভাবে রিপ্রেজেন্ট করলো কে, নিউম্যান, কাকে, সাইক্লোহেক্সেন। এবার বল এখানে হাইড্রোজেন কটা আছে বল, 2টা। এখানে কটা হাইড্রোজেন আছে, 2টা। তো এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন একে অপরের সঙ্গে মিশে থাকবে নাকি কোনো অ্যাঙ্গেলে থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেটা আর নিউম্যান বলতে পারেনি। কথা বুঝা গেল? তো এই দুটো হাইড্রোজেনের অবস্থান আর এই দুটো হাইড্রোজেনের অবস্থান নিউম্যান আর বলতে পারেনি বলে সাইক্লোহেক্সেনে যে নিউম্যান যে প্রজেকশনটা দিয়েছিল সেটা 100% ক্লিয়ার না। এটা বুঝা গেল? এবার এটা স্ট্রাকচারকে নিয়ে আবার কাজ করবে পরবর্তীতে, তবে কি অন্য কেউ। বুঝা গেল? তো নিউম্যান প্রজেকশনের কাহিনী এখানেই শেষ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ
হয়েছে? তো ব্যাপারটা হচ্ছে এই স্ট্রাকচারটাও নিউম্যান দিতে পারেনি। এটা কে দিয়েছিল? এটাকে বলা হয় কনভেনশনাল ড্রয়িং। এটাকে কি বলা হয়? কনভেনশনাল ড্রয়িং। এক কাজ কর, এভাবে মনে রাখ যে নিউম্যান এখান থেকেই শেষ। সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে এটা ভুলই বললাম আমি। সাইক্লোহেক্সেন যখন আসবে কিনা, তো সাইক্লোহেক্সেন তো একাধিক ফ্রন্ট কার্বন একাধিক ব্যাক কার্বন আছে, আছে কিনা? তো সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার নিউম্যান প্রজেকশন অনুযায়ী কিভাবে হবে এটা নিউম্যান দিতেই পারেনি, বুঝতে পারলি তো? এটা অন্য একজন সায়েন্টিস্ট দিয়েছিল, তবে একজন সায়েন্টিস্ট না অনেকজন মিলে দিয়েছিল বলে কারণ নির্দিষ্ট একজনের নাম নাই, বুঝলো তো? তাহলে এটা হচ্ছে আমার পরবর্তী স্ট্রাকচারই কনভেনশনাল ড্রয়িং। বাট এই স্ট্রাকচারেও কি হয়েছে, আমার হাইড্রোজেনের অবস্থানে কিছুটা গন্ডগোল আছে, বুঝলো তো? ফলে এই স্ট্রাকচারটাকে আবারও চেঞ্জ করবে কে? কনভেনশনাল ড্রয়িং নিজেই চেঞ্জ করবে, তাহলে ওরাই আবার এটাকে ঠিক করবে। আর একবার শুন কথাটা যেটা বললাম যে সাইক্লোপ্রোপেন পর্যন্তই নিউম্যান স্ট্রাকচার করা সম্ভব নিউম্যানের রুলস অনুযায়ী। 3টার বেশি কার্বন যখন হয়ে যাবে তখন আর নিউম্যান প্রজেকশন অনুযায়ী স্ট্রাকচার আঁকা যাবে না, বোঝা গেল? 4টা 5টা 6টা 7টা কার্বন যখন হবে তার স্ট্রাকচার আঁকা যাবে না, কারণ নিউম্যানের নিয়ম অনুযায়ী একটা হবে ফ্রন্ট কার্বন আর একটা হবে ব্যাক কার্বন, বুঝা গেল তো? কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, একাধিক ফ্রন্ট কার্বন একাধিক ব্যাক কার্বন। তো এই ধরনের স্ট্রাকচার নিউম্যান প্রজেকশন দ্বারা আঁকা সম্ভব না। তো এই ধরনের স্ট্রাকচারকে আঁকার জন্য কাকে নিয়ে আসা হলো? কনভেনশনাল ড্রয়িং। আরে বোঝা গেল না? এবার এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার থেকে এভরি কার্বন অ্যাটম অর্থাৎ প্রত্যেকটা কার্বন অ্যাটম সম্পর্কে কমপ্লিটলি 3D কিভাবে কে আমার বিন্যস্ত আছে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা এদের ক্ষেত্রে বলা সম্ভব হলেও এই দুটোর ক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে না। আরে বুঝে গেল? তারপরেও কনভেনশনাল ড্রয়িং কি করবে, যাবতীয় যা স্ট্রাকচার আঁকা হবে এর সাহায্য নিয়ে আবার আঁকা হবে। কথা বুঝতে পারছিস তো? এখানে কয়েকটা ওয়ার্ড লিখে যাবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো বুঝতে পারবি না, একটু পরে বুঝতে পারবি, ঠিক আছে? একটু পরে ক্লিয়ার হতে পারবি যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আছে কি। এখন পিকচারে যা দেখাচ্ছে বাস্তবে তা নাই। কারণ কি? কারণ হচ্ছে 3D স্পেসিস, আমি তো 2D তে দেখছি। কথা বুঝতে পারলি কিনা? তো নিচের লাইন লেখ চেয়ার ফর্ম অফ সাইক্লোহেক্সেন, চেয়ার ফর্ম অফ সাইক্লোহেক্সেন are most stable because of the least torsional strain. Because of the least torsional strain. হয়েছে? এবার বল, এটাকে তো কোনো অ্যাঙ্গেলে চেয়ারের মতো লাগছে, লাগছে কি? বাট এটাকে যখন ঠিকঠাক ভাবে দেখবো তো চেয়ার ফর্ম হয়ে যাবে। আর এটাকে চেয়ার ফর্ম যেহেতু এটা বলে এটাকে এভাবে না রিপ্রেজেন্ট করে আর একভাবে রিপ্রেজেন্ট করবো আমরা। তো কি করে বুঝবো যে এটা চেয়ার ফর্ম আছে? পাতা ছিঁড়ে দে, সাদা পাতা ছিঁড়ে দুটা সাদা পাতা ছিঁড়ে নোংরা করে ছিঁড়তে, সাদা পাতা ছিঁড়ে দে, ছিঁড়ার ফাটাফাটি। আর যে আছে লেখা সাদা যাবে।
এবার দেখ এই যে স্ট্রাকচারটা আছে খুব ভালো করে দেখবি দেখ তো ঠিক আছে মোটামুটি আছে কিনা তো এটার নাম হয়ে গেল কি এটা কি আলফা ড্যাশ এটা কি বিটা ড্যাশ এটা কি আবার আলফা এটা কি একদম ক্লিয়ার করবো ক্লিয়ার না এবার বলছে এই স্ট্রাকচারটা আছে কেমন দেখ মতো এরকম দেখ এই যে স্ট্রাকচারটা আছে এটা তো এটা এবার এখানে এটা ফ্রন্ট কার্বন এটাও ফ্রন্ট কার্বন এটাও ফ্রন্ট কার্বন মানে এটাও ফ্রন্ট কার্বন এটাও ফ্রন্ট কার্বন আছে তো দুটার সঙ্গে কমন কার্বন কোনটা এটা আছে এটাকে নিচের দিকে আঁকা হয়েছে এটাকে নিচের দিকে আঁকে এঁকে দিলাম এই দেখ নিচে করে দিলাম আরে বুঝা গেল এটাও আমার ব্যাক কার্বন এটাও ব্যাক কার্বন এটাকে উপর দিয়ে করে দিলাম দেখ খুব ভালো করে দেখ আরে হয়েছে না হয়নি ক্লিয়ার খুব ভালো করে দেখি জায়গাটাকে এবার দেখ এটাকে চেয়ার মতো লাগছে রে আরে আছে তো চেয়ারের মতো নাই তাহলে আছে কেমন আর দেখছি কেমন আমরা বুঝতে পারছি না তো ক্লিয়ার তো এই ফর্মটাই হচ্ছে মোস্ট স্টেবল কেন কারণ সব থেকে কম কি হচ্ছে টরশনাল স্ট্রেন হচ্ছে সবাই কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে বল 60 ডিগ্রি আর টরশনাল স্ট্রেন কখন আমার মিনিমাম হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এমনকি স্টেরিক স্ট্রেনও এখানে মিনিমাম হচ্ছে সেটা একটু পরে দেখাবো কারণ এখানে সবই তো হাইড্রোজেন আছে তো স্টেরিক স্ট্রেন কি হবে তো আগে বল এই জায়গাটা বোঝা গেল এবার এটাকে ওরা রিপ্রেজেন্ট করছে আর একটু অন্যভাবে যাতে 6টা কার্বনেরই পজিশন স্পষ্ট বোঝা যায় এখানে কটা কার্বনের পজিশন বোঝা যাচ্ছে বল 4টা আরে এখানকার যে দুটো মিশে আছে বা এখানে দুটো মিশে আছে তাদের অ্যাকচুয়াল পজিশন বোঝা যাচ্ছে কি কিন্তু আমার তো অ্যাকচুয়াল পজিশন লাগবে ওই দুটো কোন দুটা এটা আর এটা এটা আর এটা তো আমি এই দিক থেকে যখন দেখছি দেখ লক্ষ্য কর তাহলে এই দুটোর মধ্যে একটাকে দেখতে পাবি এই দুটোর মধ্যে একটাকে দেখতে পাবি বাট কনভেনশনাল ড্রয়িং কি বলছে কনভেনশনাল ড্রয়িং বলছে যে এরা এরকম থাকবে এরকম মানেটা ভালো বুঝবি আমার কথাটা দেখ ভালো করে শুনবি কথাটা দেখতে পাচ্ছিস তো দেখ এটা নিচের দিকে আছে তারপরে কারণ উপরে উঠলো কারণ এটা রেসপেক্টে এটা আবার নিচে নামবে কার রেসপেক্টে এটা রেসপেক্টে এটা আবার উপরে উঠবে এটা আবার নিচে নামবে এটা আবার উপরে উঠবে এটা আবার নিচে নামবে তাহলে এরকম যদি হয় তবেই বলছে কি সব থেকে বেশি স্টেবল হবে আর এটা যদি হয় তাহলে কি দেখতে পার এবার দেখা যাবে না এবার দুটো কার্বনকে দেখা যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি না এমনকি এই কার্বনের বন্ডটাও তুই দেখতে পাবি দেখ ভালো করে আরে যখন সোজা করে দিলাম দেখ ভালো করে সোজা করে দিলাম তখন কি হলো একটা আর একটাকে কভার করে নিল বাট যখন উপর নিচে করে দিলাম তখন কি হচ্ছে আমি দুটোই দেখতে পাচ্ছি কিনা এবং বন্ডটাও দেখতে পাচ্ছি কিনা তাহলে এটা হলো অ্যাকচুয়াল কনভেনশনাল ড্রয়িং বুঝা গেল না তাহলে এটার কনভেনশনাল ড্রয়িং এর আধুনিক রূপ যেটা এবার সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কথা বুঝতে পারছিস তাহলে এই রূপটা কোথেকে নিয়ে আসা হয়েছিল নিউম্যান প্রজেকশনের উপর বেস করে এটা নিউম্যান প্রজেকশন না বাট নিউম্যান প্রজেকশনের উপর বেস করে এটাকে নিয়ে আসা হয়েছে তুই একটু পরে ভালো বুঝতে পারবি ঠিক আছে তো নিউম্যান প্রজেকশনের উপর বেস করে কি করা হয়েছিল এটাকে নিয়ে আসা হয়েছিল এবার এই স্ট্রাকচারটাই তো এই স্ট্রাকচার বাট এটা আর ওটার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছিস কি পাচ্ছিস না তাহলে এটাকে আঁকবো আমরা দেখো কি করে রাখতে হবে এবার এর নাম দিব একদম কনভেনশনাল ড্রয়িং একটু পরে লাগবে কাজ আবার তাহলে পয়েন্ট কর কনভেনশনাল ড্রয়িং অফ সাইক্লোহেক্সেন লিখ কনভেনশনাল ড্রয়িং অফ সাইক্লোহেক্সেন আগার নিয়ম শিখলেন দুটা পর পর প্যারালাল লাইন টানা হলো স্লাইডেড টু লেফট সামান্য বাম দিকে হেলিয়ে কথা বুঝতে পারি তো এটাকে একটা ভি দ্বারা যুক্ত করা হলো লেফট লং রাইট শর্ট
এটা বড় আছে, এটা ছোট আছে। এটাকে আর একটা বিধান যুক্ত করা হলো, লেফট শর্ট রাইট লং। দেখ ভালো করে, এবার ওই পিকচারটা দেখালাম তার সঙ্গে মিল খুঁজে পাচ্ছিস না? পাচ্ছিস না? আর পাচ্ছিস তো? এবার দেখ তুই 6টা কার্বনই স্পষ্ট দেখতে পাচ্ছিস, পাচ্ছিস না? এবার বল প্রত্যেকটা কার্বনের সঙ্গে কটা করে বন্ড আছে বল? 2টো করে বন্ড আছে, আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এই 2টা বন্ড কিভাবে থাকবে সেটা দেখাচ্ছি। দেখ দুবার আগে আমি এটাকে হয়েছে দুবার আগা। এবার লক্ষ্য কর, প্রথমে কি করবি, যে কার্বনটার কথা ভাববি, ঠিক আছে তো, সেটার পাশের বন্ড দেখ, এটা একটা পাশের বন্ড কিনা, তার পাশের বন্ড দেখ, এটা আছে তো, তাহলে এর সঙ্গে সমান্তরাল অথবা এর সঙ্গে সমান্তরাল, এই দুটো সমান্তরালই আছে। তাহলে কেমন বন্ড হবে বল? এরকম হবে কেমন? দেখ, আরে সমান্তরাল একটু একটু উপরে করে দেখ, ঠিক আছে? এবার হচ্ছে বুঝা গেল তো, এটার সমান্তরালটা হলো কিনা। এবার এখানে তুই কার সমান্তরাল লাগবে বল? এটার সমান্তরাল রাখতে হবে ওকে, অথবা এটার সমান্তরাল। বুঝতে পারছি ব্যাপারটা তো? এখানে তাহলে কার সমান্তরাল লাগবে বল? এটা লাইনে অথবা এ লাইনে, মানে পাশের বন্ডটা এরকম আসবে। এখানে তাহলে এটার সমান্তরাল আসবে। আরে বুঝা গেল? এটা সমান্তরাল মনে হচ্ছে, এটাকে না মনে হচ্ছে আর ঠিক করলে যেমন করে মনে হবে তেমন হবে বল, বুঝছে? এটাকে এটা কার সমান্তরাল হবে বল? এ লাইনের, বুঝছে? তাহলে দেখ 6টাতে 6টা বন্ড দিয়েছি, ক্লিয়ার? এবার এছাড়া তো একটা পজিশন হলো, কটা পজিশন হবে? 2টা, কারণ প্রত্যেক জায়গাতে কটা করে হাইড্রোজেন আছে বল? 2টো করে হাইড্রোজেন আছে, তাহলে একটা হলো। এবার দেখ উপরের উপরে দে, নিচের নিচে, এটা আমার উপরে আছে এর সাথে, এর উপরে, এটা নিচে দে, এটা উপরে আছে উপরে, এটা নিচে আছে তো নিচে। বোঝা গেল না? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই সাইক্লোহেক্সেনের যে কনভেনশনাল ড্রয়িং হলো, সেখানে বাকি 2টার হাইড্রোজেনের অবস্থানটা কেমন হবে দেখ। 6টা এরকম হবে, 6টা এরকম হবে। যারা এরকম হয়েছে তাদের নাম হচ্ছে ইকুইটোরিয়াল। ই মিন্স ইকুইটোরিয়াল। আর যারা এরকম হয়েছে এদের নাম হচ্ছে অ্যাক্সিয়াল। এতটা হয়েছে কি হয়নি? আঁকা হয়েছে রে। এবার 2টাকে যদি একসঙ্গে আঁকি, দেখ লক্ষ্য করে, দুটো করে বলে এদিকে আর এদিকে। আঁকি নি যেটা ডাক্তার ছিল, বুঝতে পারছিল কি হবে? গুড, এরকম ভাবে দেখবি তো। দেখ এগুলো সব অ্যাক্সিয়াল, এগুলো সব ইকুইটোরিয়াল। দেখ ভালো করে, এবার ক্লিয়ার হলো বাকি? 2টাকে একসঙ্গে যুক্ত করার পরে
আর দুটাকে যুক্ত করে দিলাম, দুটা যুক্ত মানে কি তো ছিলই দুটো বন্ড কি না, আমি সেটা আলাদা করে দেখিয়েছিলাম, এবার একবারে দেখাচ্ছি। তাহলে এটা হলো অ্যাকচুয়াল কি সাইক্লোহেক্সেনের পিকচার। তো যখন কনভেনশনাল ড্রয়িং আমাকে আঁকতে হবে কার, সাইক্লোহেক্সেনের, তাহলে কোনটা আঁকবো আমরা, তাহলে বোঝা গেল। এবার শোন, তাহলে প্রত্যেকটা কার্বন অ্যাটমের সঙ্গে কয়টা করে বন্ড আছে বল, দুটো করে। একটার নাম কি অ্যাক্সিয়াল, এর নাম কি ইকুইটোরিয়াল। তো নোট কর নিচে, এভরি কার্বন অ্যাটম, নোট কর এভরি কার্বন অ্যাটম, নোট করছিস, নোট কর আগে। এভরি কার্বন অ্যাটম ইজ associate with two type of bond. Two type of bond. Two type of bond. দুটো টাইপ, ঠিক আছে? দেখ বুঝতে পারছিস না? Every carbon associate with two type of bond. Are you clear? One bond that is vertically up or down. দেখো হলে one bond that is vertically up or down. Vertically up মানে উপরে, ইউপি, up and down. দেখো ভালো করে আছে কি নাই, বুঝে? That is called axial. And others are called equatorial. Others are called equatorial. বল বোঝা গেল কোনটাকে অ্যাক্সিয়াল বলছি, যেটা ভার্টিক্যালি উপরে থাকবে অথবা নিচে থাকবে, আর বাকিটা কি বলছি আমরা ইকুইটোরিয়াল। কি করে অ্যাক্সিয়াল আর কি করে ইকুইটোরিয়াল রাখতে হবে বোঝা গেল কি, না গেল না? তাহলে এই স্ট্রাকচারটা আমরা রাখতে পারবি সাইক্লোহেক্সেনের, না পারবি না? এবার আমরা এই স্ট্রাকচারের সঙ্গে ওই স্ট্রাকচারটা আর একবার দেখবো যেখান থেকে এটা এসছিল। কথা বুঝলি তো? তাই মুছে দিই, আর একা হয়েছে কি হয়নি এলো? দেখ এই স্ট্রাকচার দেখ ভালো করে, এটা ফ্রন্ট কার্বন, এটা ফ্রন্ট কার্বন। দেখ আবার একবার বলে বলে আসছি, এরকম ছিল রে। তাহলে এর সঙ্গে কত নিতে হবে বল, 120। দেখ গেল পিছনে দেখ এরকম ছিল কিনা, তাহলে এর সঙ্গে কি হবে আবার 120। খুব ভালো করে দেখ, আপাতত বল এদের বা এটার ভাব আর এটার ভাব, যেটা ভাব এরকম যে বন্ড গুলো আছে, আমি সমস্ত বন্ড দেখতে পাচ্ছি। এবার নিউম্যান প্রজেকশনের কাহিনী আর একবার আগে, এরকম ছিল নিউম্যান প্রজেকশন। মোস্ট স্টেবল যখন আমি আঁকছিলাম, খুব ভালো করে দেখ, তো বড় গ্রুপ যেখানে থাকছিল তার অপোজিটে আমার কি দেওয়া উচিত ছিল, বড় গ্রুপ। ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে মোস্ট স্টেবল হচ্ছিল, আর অ্যাঙ্গেল কত থাকবে সবসময় 60। তো এখানে দেখ প্রত্যেকটা অ্যাঙ্গেল সাইডে আছে কি নাই, আরে ক্লিয়ার তো? আচ্ছা, তো এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে না। এখানে এটাকে মুভ করিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারছিলাম, কিন্তু এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে না। কেন বল? কারণ যুক্ত আছে। তাহলে এখানে ওয়াল ওয়েজ অ্যাঙ্গেল কি হবে 60। তাহলে 60 হওয়ার পরেই এখানে কি হবে, মোস্ট স্টেবল এবং লিস্ট স্টেবল। ক্লিয়ার তো? বল যেটা বড় গ্রুপ তার অপোজিটে থাকলে আমার রিপালশন কি হবে, সবথেকে কম হবে। কথা বুঝতে পারছিস কিনা রে? বল এখানে CH3 আছে, বাকি সব H আছে, বাকি সব H আছে।
তাহলে CH3 আর CH3 এখানে থাকলে সঙ্গে দূরে আছে বড় বড় গ্রুপ, তাহলে রিপালশনটা কি হবে? কম হবে, তাহলে স্টেবিলিটি কি হবে? বাড়বে। কিন্তু যদি কাছাকাছি হয়ে যায় তো তাহলে স্টেবিলিটি কি হবে? একদম ক্লিয়ার না ক্লিয়ার না বলা আগে? একদম ক্লিয়ার তো? কারণ এখানে চলে আসলো এইচ বা অন্য কিছু চলে আসলো, কিন্তু এর থেকে কি আর কাছাকাছি নিয়ে আসা যাবে? যাবে না। একদম ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচার দেখ, এই লাইনটাকে দেখ, এটা ভার্টিক্যালি আপ না, এটাকে বলবো ভার্টিক্যালি ডাউন না? ভালো করে ভাব, ভালো করে। এটা কি অ্যাক্সিয়াল, এটা কি অ্যাক্সিয়াল, তাহলে এই দুটো কি আমার ইকুইটোরিয়াল। আরে বোঝা গেল? বাট এটা কোন পজিশনে আছে দেখ, 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি পজিশনের নাম কি বলেছিলাম আমরা? গজ। পাশাপাশি 60 ডিগ্রি তাহলে কি বলেছিলাম? গজ। তাহলে এটার রেসপেক্ট এটাকে কি বলবো আমরা? গজ। ক্লিয়ার না ক্লিয়ার না? এটাকে কি বলবো? অ্যাক্সিয়াল। এবার বল বড় গ্রুপ কোনটা? এটা সব থেকে বড় গ্রুপ, বাকি সব তো এইচ আছে, বাকি সব তো এই আমরা কার আছি? বেনজিনের। তো সরি বেনজিন বলছি, সাইক্লোহেক্সেন। তাহলে এইটা দেখ, এখানে কি আছে বল? CH2, এখানে কি আছে বল? আর বাকি সব কি আছে? এইচ। তাহলে বড় গ্রুপ কোনটা? এই দুটাই। তাহলে মোস্ট স্টেবল যদি আমাকে আঁকতে হয়, খুব ভালো করে দেখ, তাহলে এর অপোজিট আঁকতে হবে। বুঝা গেল তো? এর অপোজিট আঁকতে হবে, তাহলে এখানে আঁকতে হবে অথবা এর অপোজিট আঁকতে হবে, এখানে আঁকতে হবে। তো দুটো পজিশনের নামই কি? ইকুইটোরিয়াল। আর এটা ভার্টিক্যালি আপ আর ভার্টিক্যালি ডাউন, দুটো কি আমার? অ্যাক্সিয়াল। তো এই দুটো পজিশনের নাম কি বল? ইকুইটোরিয়াল। তাহলে বড় বড় গ্রুপকে আমাকে কোথায় দেওয়া উচিত? ইকুইটোরিয়ালে। তাহলে কি হবে আমার স্ট্রাকচারটা? কি থাকবে বল? মোস্ট স্টেবল থাকবে। আর দি অ্যাক্সিয়াল তো কি হবে? লিস্ট স্টেবল। বল এতটুকু পিকচার বুঝা গেল না যায়নি? একদম ক্লিয়ার? কারণ এটা রেসপেক্টেড অ্যান্টি পজিশন, এর রেসপেক্টে এটা অ্যান্টি পজিশন, আর এই স্ট্রাকচার রেসপেক্টে কি? এটা অ্যাক্সিয়াল, এটা অ্যাক্সিয়াল, এটা ইকুইটোরিয়াল, এখানে ইকুইটোরিয়াল। তাহলে বাস্তবে আমার কোথায় বড় বড় গ্রুপ দিলে আমার বেশি স্টেবল হবে? ইকুইটোরিয়াল পজিশনে। বোঝা গেল না? ওখানে কোনটা কোনটা অ্যাক্সিয়াল? কোনখানে? এখানে ওটা আছে, এটা আছে, ওটা আছে, আর এটা আছে, এটা আছে আর এটা আছে, আর এটা আর এটা এটা, আর কোনটা? বাকি এটা দেখতে পাচ্ছি না। ও দুটো আছে। বুঝতে পারলি না? ক্লিয়ার না ক্লিয়ার না? একদম ক্লিয়ার? আচ্ছা, এবার শোন, তো আমরা এটুকু বুঝেছি ব্যাপারটা কি, যে অ্যাক্সিয়াল পজিশনে কি হবে? লিস্ট স্টেবল, আর ইকুইটোরিয়ালে কি হবে? মোর স্টেবল। ক্লিয়ার? তাহলে এটাকে আবার আঁক। তাহলে সবার আগে হয়ে গেছে। তাহলে এটার রেসপেক্টে তাহলে এই পজিশন গুলোতে বড় বড় গ্রুপ থাকবে, ইকুইটোরিয়াল গুলোতে তত বেশি স্টেবল হবে, আর এই অ্যাক্সিয়াল গুলোতে বড় বড় গ্রুপ থাকবে কি হবে? কম স্টেবল। এগিয়ে যা, দুগুলো ছিল, এগিয়ে যা, দুগুলো ছিল, ঢুকে যা, বলতো ওখানে দড়ি দিয়ে বাধা আছে, ঝিলতে পারবি না। আচ্ছা লিখ, নোট কর। সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট মানে যারাকে লাগাবো, কি বলা হয়? সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট আর মোর স্টেবল at equatorial position. Substituent are more stable at equatorial position and less stable at axial position and less stable at axial position because because axial form গজ, দেখো তোমার বুঝতে পারছি না, axialটা গজ ফর্ম করছে না, এটা রেসপেক্টে গজ, এটা রেসপেক্টে গজ, because axial form গজ and equatorial form anti.
with respect to back carbon atom. With respect to back carbon atom. With respect to back carbon atom. কারণ দেখ সবসময় ব্যাক কার্বনের রেসপেক্টে ভাবতে হয়। কি করে দেখ, এটা যে কার্বনের বন্ড, এটা কি ওই কার্বনের বন্ড? ব্যাক কার্বনের বন্ড। তাহলে যেটা একটার সাপেক্ষে আর একটা যখন আমরা কি ভাববো, অ্যান্টি ভাবি আর গজ ভাবি, সবই কোন কার্বনকে ভাববো? ব্যাক কার্বন। ওই যে বললাম রেসপেক্ট টু ব্যাক। বুঝা গেল? তাহলে এতটুকু ক্লিয়ার যে কোথায় বেশি স্টেবল হবে আর কোথায় কম স্টেবল হবে। না ক্লিয়ার নাকি ক্লিয়ার না? একদম ক্লিয়ার তো? এবার আমরা আস্তে আস্তে এই ভাবে কি করে পিকচারগুলো ড্র করতে হয় সেটা শিখবো। ঠিক আছে? তাহলে কয়েকটা কোশ্চেনও লিখে নেবো আর একসঙ্গে আমরা পিকচারও শিখে নেবো। আচ্ছা লিখ, draw the most stable form of the following. Draw the most stable form of following. Draw the most stable form of following. এক নম্বর লিখ 1,2-dimethyl cyclohexane. 1,2-dimethyl cyclohexane মনে আছে কি করে লিখতে হয়? এগুলো সংখ্যা লেখার সময় কমা দিতে হয়, মনে আছে রে? তাহলে 1,2-dimethyl cyclohexane। আর ওয়ার্ড আর সংখ্যার মাঝখানে কি লিখতে হয়? হাইফেন। আর ওয়ার্ড আর ওয়ার্ডের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। 2 নম্বরে লিখ 1,3-dimethyl cyclohexane। এভাবে দিতে আমার মতো করে। 3 নম্বরে দিতে 1,4-dimethyl cyclohexane। দেখ এবার শুরু হলো আসল জিনিস। এটা হলো পরীক্ষার কোশ্চেন, কথা বুঝলি তো? দেখ কিরকম হয়। আঁকতে ভালো লাগছে এগুলো, আর্টিস্ট হয়ে যেতে হবে। বল যেখান থেকে বুঝি গুনতে শুরু করে দে, কোনো যায় আসে না। আর সাইক্লোহেক্সেন আছে না, কোনটাই এক, কোনো গ্যারেন্টি নেই। ধরলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 ধরলাম। তাহলে 1 আর 2 তে কি আছে? মিথাইল আছে। মিথাইল মানে কি? CH3। মিথাইল মানে CH3। তো বল এবার কোথায় বেশি স্টেবল? আমাকে মোস্ট স্টেবল তো বলেছে। তো অ্যাক্সিয়ালে না ইকুইটোরিয়ালে? তাহলে এটা ইকুইটোরিয়াল হলো, এটা ইকুইটোরিয়াল হলো, হয়ে গেল স্টেবল। একটা দাগ দাও মানে কি বোঝানো হয়? এটাকে মিথাইল বোঝানো হয়। কারণ জৈব যৌগতে যার কেউ নাই তার কি আছে? হাইড্রোজেন। এটা একটা কার্বন আছে, তো কার্বনের কটা বল দেখতে পাচ্ছি আমি? একটা। আর দেখতে পাচ্ছি না কটা? 3টা। তো CH3 আছে। এটা বোঝা গেল? তাহলে এগুলো আগে শেখানো হয়ে যায়। আরেকবার বলে দিলাম। তো শেখাইনি আগে নামকরণ করার সময় যে এটা কি বোঝানো হয়? মিথাইল। এটাকেও কি বোঝানো হয়? মিথাইল। আর যদি খুবই কষ্ট হয় তো মিথাইল লিখে দিই এখানে, CH3। এটা বোঝা গেল? এটা তো মোস্ট স্টেবল। কি হ্যাঁ বলছিস? বুঝতে পারলি না? তারপর দেখ শোন, এগুলো ভালো করে দেখ একটু। যতগুলো কোণা থাকবে সব কার্বন, কথা বুঝলি তো? এটা দেখা হয় মানে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। এবার কার্বনের বন্ড সবসময় করা হয় 4টা। তাহলে এখানে কার্বনের বন্ড করা দেখতে পাচ্ছিস তুই? তাহলে 3টা হাইড্রোজেন আছে, মানে এখানে কি আছে? CH3 আছে। বুঝলো তো? এখানে তুই কার্বনের বন্ড করা দেখতে পাচ্ছিস? তাহলে 2টা হাইড্রোজেন আছে, তাহলে CH2 আছে। এখানেও CH2 আছে, এখানেও CH3 আছে। বুঝলো তো? তাহলে এভাবে ভাবতে হয় কি আছে তাহলে? আর CH3 নামই মিথাইল। বুঝা গেল? এবার 1, 3, তো এটা যদি 1 হয় ইকুইটোরিয়াল করে দিলাম, এটা 1 এর ইকুইটোরিয়াল। আর এটা 3 কোনটা রে? এটা তো 3 এর ইকুইটোরিয়াল কোন দিকে হবে? এদিকে হলো। এটা তো মোস্ট স্টেবল। ক্লিয়ার না? একটা আর করে দে। আর করবি কেন? কুসুম দাওয়াই আছে না? বল কি বলছে? 1, 4। তাহলে 1 নম্বর কোনটা? এটা। আর 4 নম্বর এটা।
বল এগুলো সব কি হলো আমার স্টেবল, মোস্ট স্টেবল। যদি লিস্ট আঁকতে বলতো আমাকে, যদি বলতো, এখন বলেনি, তো কি করতাম বল, এটাকে অ্যাকশন দিলাম, এটাকে অ্যাকশন দিলাম। ক্লিয়ার? ফটাফট পিকচার এঁকে যা। নাম্বারিং দেখতে হবে। যেখান থেকে খুশিতে অ্যাগ্রি করতে পারিস, কারণ সাইক্লিক নাম্বার কিভাবে করতে হয়, যদি সাবস্টিটিউয়েন্ট না থাকে, যদি যেভাবে খুশি করতে পারিস। আরে হয়েছে, মিনামুখী মুসমুখী, ক্লিয়ার তো? ছবি তো আঁকতে হচ্ছে, কত লাগবে। এবার লিখ কম্পেয়ার স্টেবিলিটি, পয়েন্ট কর কম্পেয়ার স্টেবিলিটি। এর মানে কি, কম্পেয়ার স্টেবিলিটি অফ দ্য ফলোইং, কম্পেয়ার স্টেবিলিটি অফ দ্য ফলোইং। ঠিক আছে? এর মানে কি, কোনটা বেশি স্টেবল, কোনটা কম স্টেবল। কতগুলো পিকচার আছে দেখ ভালো করে। বল এটার নাম কি হবে, ইথাইল। দুটা কার্বন, দুটা কার্বন ইথ, ইথাইল। আরে বুঝা গেল? এটা কিসে আছে, অ্যাক্সিয়াল আছে না ইকুইটোরিয়াল আছে? অ্যাক্সিয়াল আছে। আরে এটা হচ্ছে ভাবছি মোট যেটা যুক্ত আছে প্রথমে সেটা দেখতে হয়। তাহলে ইথাইল যখন হবে তো কার্বন পুরো থাকবে, ওটা তো ঘুরবে একটু না একটু। ভাবি যে এটা তো অ্যাক্সিয়াল মনে লাগছে, এবং ভাববে না, প্রথম যেটা যুক্ত আছে ওটা ভাববে। বুঝা গেল না? এর নাম কি, মিথাইল। কোথায় আছে, ইকুইটোরিয়াল আছে। চুপচাপ এগিয়ে যাবে এদিকে। কম্পেয়ার স্টেবিলিটি অফ দ্য ফলোইং, এ তো কোশ্চেন করেছিলাম। তাড়াতাড়ি আঁক না রে, তুই আঁক তো ভালোই পারছিস। বল এবার এদের মধ্যে সব থেকে বেশি স্টেবল কে? বি নম্বরটা। কেন বল, দুটাই ইকুইটোরিয়াল আছে। তারপরে বেশি স্টেবল কোনটা, সি একটা। এখানেও একটা অ্যাক্সিয়াল, একটা ইকুইটোরিয়াল, এখানেও একটা অ্যাক্সিয়াল, একটা ইকুইটোরিয়াল, কিন্তু ইকুইটোরিয়ালে বড় আছে। তো বড় গ্রুপ যত বেশি ইকুইটোরিয়াল তত বেশি স্টেবল হবে, তাহলে এটা বেশি স্টেবল। তারপরে এটা, আর সব থেকে বাজে এটা, কারণ দুটোই কি আছে, অ্যাক্সিয়াল আছে। ক্লিয়ার? তাহলে বল সব থেকে বেশি স্টেবল বি, তারপরে সি, তারপরে এ, তারপরে ডি। বল বোঝা গেল কি? তাহলে স্টেবিলিটি কম্পেয়ার করতে পারবি কি পারবি না? আর হয়েছে? আমরা বলেছিলাম যে স্টেরিও আইসোমারের তিনটা পার্ট নাকি। ফার্স্ট পার্টের নাম কি, কনফরমেশনাল। সেকেন্ড পার্টের নাম কি, জিওমেট্রিক্যাল। থার্ড পার্টের নাম কি, স্টেরিও। আগে বলেছি যে কনফরমেশনাল আইসোমার হচ্ছে সব থেকে ছোট পার্ট, তারপরেও 3 দিন ধরে পড়ে যাচ্ছে। কথা বুঝতে পারলে কি না? মানে কনফরমেশনাল আর জিওমেট্রিক্যাল সমান সমান, ঠিক আছে তো, বাট অপটিক্যালটা কিছুটা হলেও বেশি। তাহলে আইডিয়া বুঝতে পারছি এবার যে কতটা লাগবে। তো দেখ এবার এই সাইক্লোহেক্সেন যেটা আছে, এটা সাইক্লোহেক্সেন বলছে এর আবার জিওমেট্রিক্যাল আইসোমার হয়। তো আমরা যখন জিওমেট্রিক্যাল আইসোমার পড়বো
তখন এর জিওমেট্রিক্যাল আইসোমার পড়া উচিত ছিল, কারণ জিওমেট্রিক্যাল আইসোমার যখন শুরু করবো সবার শুরু করবো, তো আমরা চাইছি কি জিওমেট্রিক্যাল আইসোমারটা এর আগেই পড়ে নিই, যেহেতু সাইক্লোহেক্সেনটাকে পড়ে নিলাম, তাহলে এইটুকু পার্ট কমে থাকবে আমার ওখানে। আরে বুঝলো তো, এমনিতে কনফার্মেশনাল আইসোমারের কাহিনী প্রায় শেষের দিকে, বুঝলো তো। তো আমি কি করবো, জিওমেট্রিক্যালের কিছু অংশ এখানে করে নেবো যেটা সাইক্লোহেক্সেনের জিওমেট্রিক্যাল আইসোমারকে সাপোর্ট করবে, বুঝা গেল? তাহলে পয়েন্ট কর, জিওমেট্রিক্যাল আইসোমার অফ সাইক্লোহেক্সেন। হয়েছে? জিওমেট্রিক্যাল আইসোমার অফ সাইক্লোহেক্সেন। তো শুন, জিওমেট্রিক্যাল আইসোমার অনেক রকমের পার্ট হয়, এখানে শুধু একটাই পার্ট শিখো, সিস এন্ড ট্রান্স। কি শিখো বল? সিস। আচ্ছা এই লাইনটা আসছে কি পিকচারে? তো আরো যাবে কি? যাবে যাবে ওটা যাবে বলে দিও ওটা যাবে এটা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখ, মানে জিওমেট্রিক্যাল আইসোমার অন সাইক্লোহেক্সেন, এটা বুঝতে পারলে সাইক্লোহেক্সেনের জিওমেট্রিক্যাল আইসোমার থাকবে। তবে জিওমেট্রিক্যাল আইসোমার করার আগে আমি একটা বলি যে জিওমেট্রিক্যাল আইসোমারের একটা ছোট্ট টপিকস বলছি, ওটা জিওমেট্রিক্যাল আইসোমারের কাহিনী শেষ হয়ে যাবে, ওটা পরে আর একবার বলবো ডিটেলসে, ঠিক আছে? দেখ, ডাবল বন্ডের যখন সিস্টেম থাকে, খুব ভালো করে দেখ, যা লিখবো সব লিখে আমি আগে বলেছি, ডাবল বন্ডের যখন সিস্টেম থাকবে, আছে তো, তো এখানে কার্বনের 4টা বন্ড হবে, আর হবে এখানে ধর কেউ যুক্ত আছে এ বলছি, এখানে বি বলছি, এখানে সি বলছি, এখানে ডি বলছি। এই গল্প কিসে কি তাহলে বলছিলি? বলছিলি আমার তো মানে প্যান্ট জামা বিক্রি করছি বলছি। দেখ এখানে লক্ষ্য কর, যদি এ নট ইকুয়াল টু বি হয় অ্যান্ড সি নট ইকুয়াল টু ডি হয়, দেন shows জিওমেট্রিক্যাল আইসোমারকে সংক্ষেপে বলছি জিআই। জিআই মানে কি? জিওমেট্রিক্যাল আইসোমার। দেন শো জিআই। খুব ভালো করে দেখ কথাটা, অর্থাৎ এ দুটাকে কি হতে হবে? ডিফারেন্ট হতে হবে, আর এ দুটাকে কি হতে হবে? ডিফারেন্ট, নট ইকুয়াল টু দেওয়া আছে না? আবার এদের সঙ্গে এদের কোনো রিলেশন নাই, এরা মিলতেই পারে নাও মিলতে পারে, বাট এই দুটাকে কি হতে হবে? ডিফারেন্ট। আবার এই দুটাকেও কি হতে হবে? ডিফারেন্ট। বুঝা গেল? তো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ClClHA বল, এটা জিআই শো করবে কি করবে না বল? করবে, করবে, কারণ এটার রেসপেক্টে এটা এটা আলাদা আছে, আবার এর রেসপেক্টে এটা দুটো আলাদা আছে। এদের সঙ্গে মিললো কি মিললো দেখা লাভ নেই আমার, একটা কার্বনের রেসপেক্টে দুটো আলাদা আছে কিনা আছে। এবার দেখ এদের সঙ্গে আর কি মিল আছে কি নাই? আছে। একটাও যদি মিল থাকে তাহলে সেই মিলের রেসপেক্টেই ওটা যেটা মিল হয়ে যাচ্ছে, ওটার রেসপেক্টে কি হবে আমার? আইসোমারের নাম হবে, ঠিক আছে? দেখ এই ডাবল বন্ড যেটা আছে না, মনে মনে তুই এই ডাবল বন্ডের রেসপেক্টে ভাবে মলিকুলটাকে দু টুকরা করবি, আসলেই করবি না, আবার মনে মনে করবি, ঠিক আছে? বল সেম সেম অ্যাটম একই সাইডে পড়লো না অপোজিট সাইডে পড়লো? তো একই সাইডে পড়লে সিস আর অপোজিট সাইডে পড়লে ট্রান্স। বল এর বলে কি হবে? আরে এভাবে ভাব না, ট্রান্স হবে, কারণ একই একটা অ্যাটম অপোজিট আছে কিনা, না বুঝতে পারলি না? আচ্ছা আর এক দুটো উদাহরণ দিচ্ছি, দেখ CH3Cl HCH3, বল এখানে মিল কোনটা আছে? CH3, ওটার রেসপেক্টে ভাবতে হবে আমাকে, তাহলে এই বরাবর টান, তাহলে কি হবে? ট্রান্স। বুঝতে পারছিস না পারছিস না রে? এমনি এমনি বলবি না বললাম, এমনি এমনি বলবি না, বুঝে গেছি?
দুটাই মিল আছে, কোনটা হাইড্রোজেন, তাহলে তার রেসপেক্ট নিতে হবে ওকে সিস। একদম ক্লিয়ার? তাহলে সেম সাইডে হলে কি হবে? সিস হবে, আর অপোজিট সাইডে হলে কি হবে? ট্রান্স। একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? এতটুকু বুঝতে পারলে না? শিওর? এবার আমাকে পিকচারটা দে, সাইক্লো হেক্সেনের কনভেনশনাল ড্রয়িং দে। এই দেখ চেয়ার ফর্ম, চেয়ার ফর্ম তো লাগছে রে, চেয়ার দেখতে লাগে। আর এটা অন্য ধরনের চেয়ার, এগুলো সমুদ্রের তীরে থাকে না, শুয়ে থাকে না, ওগুলো চেয়ারটা আরামের চেয়ার, বেশি উন্নত চেয়ারটা। ঠিক আছে কিনা? আচ্ছা, আরে কোনোদিন দেখতে তো পাওয়া যায় না ওগুলো, মানে ওগুলো সিনেমাতে দেখতে পাওয়া যায়, ঠিক না? আচ্ছা যাই হোক, এটা আছে। এবার ভাব, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, বুঝতে পারছিস না? প্রত্যেকটা কার্বনের রেসপেক্টে বল। এবার দেখ, খুব ভালো করে দেখবি জায়গাটা। এই দেখ, এটা উপরে আছে কিনা বল? আরে এটা রেসপেক্ট, এটা উপরে আছে না, এটা আবার নিচে, এটা আবার উপরে, এটা আবার নিচে, আবার উপরে, আবার যেভাবে বললাম যাবে। একটার রেসপেক্টে একটা কি আছে? উপরে, আর একটা কি আছে? নিচে। একদম ক্লিয়ার? আচ্ছা দেখ, এবার উপরের কোথায় থাকে অ্যাক্সিয়ালটা? উপরের দিকে। আর নিচের কোথায় থাকে? এটা পর পর দুটা কার্বন কিনা বল? একটার অ্যাক্সিয়াল দেখ ভালো করে, এই অ্যাক্সিয়ালটা কোথায় আছে বল? আর এই অ্যাক্সিয়ালটা কোথায় আছে? তাহলে অপোজিট হলো না সেম সাইড হলো? তার মানে পর পর দুটো অ্যাক্সিয়াল আমার যদি থাকে পজিশনে কেউ, তাহলে তার নাম কি হবে? ট্রান্স। বুঝা গেল কি? হ্যাঁ না বল ভালো করে। এবার এটা দেখ কার রেসপেক্ট হবে? এটার সমান্তরাল হবে অথবা এটার সমান্তরাল হবে। এটাকে ধরলাম এভাবে আছে, এটা তাহলে কি হবে? তাহলে পরপর দুটো সিস মানে ইকুইটোরিয়াল পজিশন কি হবে? ট্রান্স। তাহলে পরপর দুটা অ্যাক্সিয়াল পজিশনও ট্রান্স, পরপর দুটা ইকুইটোরিয়াল পজিশনও ট্রান্স। বুঝা গেল? এবার চলাই, এটা অ্যাক্সিয়াল উপরের উপরে, এর পরের পরে এটা উপরে আছে না? উপরে হবে বল। এই দুটাকে সেম সাইডে না ডিফারেন্ট সাইডে? তাহলে একটার পরের পজিশনকে কি বলা হয়? অল্টারনেট পজিশন বলা হয়। কি বলা হয়? অল্টারনেট পজিশন। ক্লিয়ার? তাহলে অল্টারনেট পজিশনে যখন থাকবে, খুব ভালো করে দেখ, তাহলে কি হবে? সিস। ক্লিয়ার? দুটাই যদি অ্যাক্সিয়াল হয় তো সিস, একই হবে। দুটাই যদি ইকুইটোরিয়াল হয় তবুও কি হবে? সিস হবে। ক্লিয়ার? বাট একটা অ্যাক্সিয়াল যদি হয় আর একটা যদি ইকুইটোরিয়াল হয় তাহলে কি হবে? ট্রান্স। বুঝা গেল কি? আরে ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এটা বুঝতে পারছিস যে দুটো বল কোন দিকে আছে না? পারছিস না? এটার এটা বল আর এটা বল আছে কিনা? তাহলে এটার সঙ্গে সমতল দেখে যে এটার সঙ্গে সমতল এইভাবে যাবে। তাহলে অ্যাক্সিয়ালটা বলছি এবার ভালো করে দেখেন আরেকবার। এদিকে যাবে অ্যাক্সিয়ালটা, আর এটার সঙ্গে সমতল এটা মানে কি? এদিকে এটা বাদ এটার সঙ্গে সমতল আসবে, তাহলে এদিকে আসবে। কথা বুঝতে পারছিস? এইভাবে যাবে। ক্লিয়ার? তো একটু থিঙ্কিং গুলোকে কি করতে হবে? ভালো করতে হবে। ঠিক আছে কিনা? তোদের চিন্তাধারা তো সব মোবাইলেই চলে যায়, ঠিক না? তো টাইম তো বাঁচে না আর এক্সট্রা চিন্তা করার, কি আর এক্সট্রা কিছু চিন্তা করার টাইম বাঁচবে যদি মেয়ে চিন্তা করে বার করে দিবি, তাহলে কি আর পড়াশোনার চিন্তা করবি নাকি রে? তো দেখ এবার, তার মানে সাইক্লোহেক্সেন এর যখন জিওমেট্রিক্যাল আইসোমারের কাহিনী পড়বো, এটুকু মিলাবো, বুঝে মনে থাকলে এটুকু লিখেছিস? দেখে, এটা উপরের উপরে নিচের নিচে, পরপর দুটা কি? এটা অ্যাক্সিয়াল। এটা বল পরপর দুটা কি? ইকুইটোরিয়াল। তো পরপর দুটা অ্যাক্সিয়াল হলেও কি হবে বল? ট্রান্স। আর পরপর দুটা ইকুইটোরিয়াল হলেও কি হবে? বাট একটার পরে হলে কি হবে? সিস। নাকি? ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা পরপর দুটা অ্যাক্সিয়াল বুঝতে পারছিস, পরপর দুটো ইকুইটোরিয়াল বুঝতে পারছিস, এটাও কি ট্রান্স, এটাও কি ট্রান্স। তাহলে এখানে নোট করবে সাইডে,
এটা পরপর পজিশনকে বলা হয় অ্যাডজাসেন্ট। কি বলা হয়? যুক্ত আছে না, তাহলে অ্যাডজাসেন্ট। তাহলে অ্যাডজাসেন্ট অ্যাক্সিয়াল আর ট্রান্স, অ্যাডজাসেন্ট অ্যাক্সিয়াল আর ট্রান্স, বুঝে লেখা? নিচে লিখ অ্যাডজাসেন্ট ইকুইটোরিয়াল আর ট্রান্স। না বুঝতে পারলি না বল? অ্যাডজাসেন্ট অ্যাক্সিয়াল হলেও ট্রান্স হবে, অ্যাডজাসেন্ট ইকুইটোরিয়াল হলেও ট্রান্স হবে। শিখলাম না? কারণ দুটো পরপর যদি অ্যাক্সিয়াল হয় তো বিপরীত থাকছে, আর দুটো পরপর ইকুইটোরিয়াল থাকলেও বিপরীত দিকে থাকছে। ঠিক আছে, একটু জায়গা গ্যাপ দে, নিচে লেখ অল্টারনেট অ্যাক্সিয়াল আর, অল্টারনেট অ্যাক্সিয়াল আর সিস, অল্টারনেট অ্যাক্সিয়াল আর সিস। বুঝছে? ওখানে লিখ অল্টারনেট ইকুইটোরিয়াল আর সিস। ঠিক আছে, কি বুঝা গেল কি গেল না? তাহলে বল এই ফর্মটার নাম কি, সিস না ট্রান্স? ট্রান্স। এটা ট্রান্স। রে বল, এটা দুটো অ্যাক্সিয়াল আছে কিন্তু অল্টারনেট পজিশনে আছে, তো এটা সিস। বল অল্টারনেট পজিশনে দুটাই অ্যাক্সিয়াল হলে কি হবে? সিস। বা দুটাই ইকুইটোরিয়াল হলে কি হবে? সিস। কিন্তু একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল হলে কি হবে? ঠিক আছে, বাট একের সঙ্গে চারে যদি হয় তাহলে কি হবে এটা বলো না। বলেছি কি এখনো? ওটা বলিনি। একই ব্যাপার, এটার এটা অপোজিট হচ্ছে, এটা সেম সাইড হচ্ছে, এটা আবার অপোজিট হবে। বুঝলি না? এটার এ দুটো অ্যাক্সিয়াল কি হচ্ছে বল? অপোজিট। তারপরের অ্যাক্সিয়ালটা কি হচ্ছে? সেম সাইড। তারপরেরটা কি হবে? আবার অপোজিট, আবার সেম সাইড, আবার অপোজিট। তবে এত কিছু কষ্ট করে মনে রাখতে হবে না, তবে ট্রিক শিখাচ্ছি আমি, মনে রাখতে হবে। ট্রিক করে দেখ, ট্রিক শিখ, ট্রিক। বল 1 নম্বর যোগগুলো দেখ এখানে। ঠিক আছে, খুব ভালো করে দেখবি জিনিসটা, যেটা বলছি আমি। এখানে 1 এ আছে আর 2 এ, যেখান থেকে আছে এখান থেকে নাম্বারিং শুরু, তো 1 এ আছে আর কিসে আছে? 2 এ আছে। আছে, তাহলে 1 এ তে আছে না ই তে আছে? এ মানে অ্যাক্সিয়াল, আর এ মানে অ্যাক্সিয়াল, বুঝতে পারছি তো? হ্যাঁ না বলে না। আর 2 এ তে আছে। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না? তো 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1 হয়েছে। এবার দুটাই যদি এ থাকে বা দুটাই যদি ই থাকে তো 0 লিখবো, আর যদি একটা এ থাকে একটা ই থাকে তো 1 লিখবো। কথা বুঝলি তো? বল কত হলো এটা? সেকেন্ড এটা যা ওদিকটা, ওদিকটা মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটি কর আগে। ঠিক আছে, বল 1 নম্বরে কোথায় আছে? এ। 3 নম্বরে 1 নম্বরে কোথায় আছে বল? এ। তাহলে কত হবে? 2। আর 0 এখানে লাভ আছে কি? 2 তো হবে। এখানে চলাই, আরে বল 1 এর ই 2 এর ওই, তাহলে পার্থক্য কত? 1। 3 ওখানে যা, 1 এর এ আর 3 এর ই, না বুঝতে পারলি রে? তাহলে সংখ্যার পার্থক্য 2 আর এমনিতে 1, তাহলে কত হলো বল? একদম ক্লিয়ার? তো যেগুলো বিজোড় হবে, এই পার্থক্য ভ্যালু যদি বিজোড় হয় তাহলে ট্রান্স, আর জোড় হলে সিস। একদম গ্যারান্টি 100%। বুঝা গেল? তাহলে বিজোড় হলে কি হবে? ট্রান্স, আর জোড় হলে কি হবে? সিস। অড নাম্বার হলে আমার সিস ট্রান্স, আর ইভেন হলে জোড় হলে সিস না, মানে জোড় মানে ইভেন। তাহলে এবার কি বলবো আমরা? ইভেন নাম্বার, ইভেন হলে সিস, আর অড নাম্বার হলে ট্রান্স।
বুঝে কি বুঝবো সব দেখো কিছু কোশ্চেন দিছি তোর অ্যান্সার কর কোনটা সিস কোনটা ট্রান্স বলে ছড়া হয়েছে দেখ এবার আমি বলছি এটা এক এটা দুই পর পর নাম্বারিং শুরু যে কোনো জায়গা থেকে যেখানে আবার ব্রাঞ্চ পাবো সেখান থেকে নাম্বারিং করতে শুরু করে দেবো এই তো দেখ 1E আর 2A তো পার্থক্য কত দুই তা বুঝতে পারলে বল কি করে দুই হলো বল এক আর একের পার্থক্য হচ্ছে এক আর এ আর এর জন্য এক আছে লিখে দিই একবার এক আর এক দুই হলো তাহলে কি হবে 6 চলো এখানে এখান থেকে নাম্বারিং করলে আরে ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে কি হবে বল 1E আর 3A তাহলে 2 প্লাস 1 কত হলো 3 তার মানে কি ট্রান্স এখান থেকে কত 1 2 3 4 ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে 1A আর 4E পার্থক্য কত 3 প্লাস 1 4 মানে 6 বুঝা গেল রে এখানে জিনিস থেকে করতে পারিস 1 2 3 4 5 6 তোর যদি মনে হয় যে না আমি এভাবে করবো এই 3 এবার এখানে থাকতে রাখবো তবু কোনো যায় আসে না যেদিকে আসতে পারিস লাইন ধরে আসলে হলো হ্যাঁ দেখি রে তাহলে বলছিস 1E 6E কত হলো বল 5 তাহলে ট্রান্স ই আর ই মিলে গেছে কিছু করবো না চল নাম্বার করতে 1 2 3 4 5 বুঝা গেল তাহলে 1E তে আছে 5A তে আছে তাহলে 4 প্লাস 1 5 ট্রান্স বুঝা গেল তো
এখান থেকে করতে 1 2 3 4 এদিকে চলে 5 6 7 সব দিকে আসলে আর দেখে দিলাম তোকে, ঠিক আছে তো? যেদিক থেকে খুশি যেতে পারিস তুই, কেউ বাধা দেওয়ার নাই। তাহলে কি হবে বল, 1 এ নিচের নিচে আর 7 ই, তাহলে 6 প্লাস 1 7 কি বোঝা গেল এবার? তাহলে যদি 2টা 3টা 4টা উপর নিচে থাকবে বাড়ি করতে, একটা আর দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, অন্যভাবে দিয়ে। 6 নম্বর কোশ্চেন হলো না, 7 হয়ে গেল। এবার 7 নম্বর কোশ্চেন একটা করছি, দিয়ে এই পার্টের কাহিনী ক্লিয়ার করবো। सात नंबर क्वेश्चन এটা আরো বড় করতে পারবো, আর বড় করলাম না, এটাই অনেক বড়। সবার আগে হয়ে যাবে নাম্বারিং বার যেদিক থেকে খুশি এটা করে দিই। হ্যাঁ 2 3 4 5 6 7 8, তাহলে 1 ই 8 ই, তাহলে 7, তাহলে কি হবে ট্রান্স। তাহলে ট্রিক্স বুঝতে পারলি এবার, ঝামেলা শেষ। তাহলে সিস ট্রান্স নিয়ে কোনো কাহিনী ক্লিয়ার হলো কি হলো না বল? কোথাকার এটা কাহিনী ক্লিয়ার হলো বল? সাইক্লোহেক্সেনের। এটা মিটাবো। সাইক্লোহেক্সেন তো হচ্ছে হেপটেন হবে না, সাইক্লোহেক্সেনই হয়, কিছু হয় না, চিন্তা করিস এত এত চাপ নিয়ে লাভ আছে রে। এবার দেখ এখানে একটা জিনিস শিখবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কি শিখবো বল? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো শুন আগে, একেবারে তোদের কাছে অপরিচিত ওয়ার্ড, বাট এটা পরবর্তীতে খুব ভালো করে তোরা জেনে যাবে, ঠিক আছে? যখন আমরা ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে, ওরা যখন পড়বো তখন ক্লিয়ার বুঝে যাবে। এখন আমি আইডিয়া দিচ্ছি যে কি করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে হয়, বুঝা তো? দেখ কোনো উভমুখী বিক্রিয়া, ধরে নেই যে এ প্লাস বি, এটা বিক্রিয়া, এই দেখ এটা চিহ্নর নাম হচ্ছে কি উভমুখী চিহ্ন, রিভার্সিবল। এদিক থেকে এদিকে উৎপন্ন হবে, এদিকে এদিকে উৎপন্ন হবে, ঠিক আছে? তোরা এখন যেটা জানিস কি রাসায়নিক বিক্রিয়াতে কি হয়, মূল পদার্থের পরিবর্তন ঘটে যায়, সেটাকে আগের অবস্থাতে নিয়ে আসা যায় না, ওটা ভুল জানিস, আনা যায়, ওগুলো সব শিখবি পরে, ঠিক আছে? তো আপাতত ধরে নিই যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বিক্রিয়া, কথা বুঝলি? এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ই কিউ, এটা বলতে বোঝানো হয় যে প্রোডাক্ট আছে না, কি আছে বল, সি, তো তার গাঢ়ত্ব, এটাকে গাঢ়ত্ব প্রকাশ করা হয়, মোলার গাঢ়ত্ব বি বাই এ বি, আরে বুঝা গেল? আবার যদি এরকম থাকে এ গিভস বি, হয়েছে তো? মানে 2 দিয়ে দিল, এখানে 3 দিয়ে দিল, হতেই পারে। তাহলে কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয় থার্ড ব্র্যাকেট অফ বি, তারপর 3, থার্ড ব্র্যাকেট অফ এ, তারপর, আরে বুঝলি তো? এইভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে হয়। এখন তোকে নতুন লাগছে জিনিসটা দেখতে, যখন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার করাবো কিনা, তো এরা জলের থেকেও জল হয়ে যাবে, এত ইজি হয়ে যাবে জিনিসটা। বাট এখন আমার কাজে লাগছে মাছ পথে, ওই জন্য আমি একটু হালকা করে বললাম, ঠিক আছে তো? এবার লক্ষ্য কর, যখন সাইক্লোহেক্সেনের রিঅ্যাকশন হবে, মিলাবো তুলে যেটা সব তুলে নেই বলছি আগে, তো একটা কথাকে বারবার কেন বলবো বল?
প্রোডাক্ট যদি বেশি স্টেবল হয়, খুব ভালো কথা, এটা প্রোডাক্ট না, প্রোডাক্ট যদি বেশি স্টেবল হয় কার থেকে, রিঅ্যাকট্যান্ট থেকে, তাহলে এর পরিমাণ বেশি হবে, তাহলে উপরের গাঢ়ত্ব বেশি হবে আর নিচের গাঢ়ত্ব কি হবে, কম হবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি হবে, একের থেকে বেশি না কম, বেশি। আমার প্রোডাক্টটা বেশি স্টেবল যদি হয় রিঅ্যাকট্যান্ট থেকে, তাহলে প্রোডাক্টের পরিমাণ বেশি পাবো রিঅ্যাকশনে, আর রিঅ্যাকট্যান্টের পরিমাণ কি পাবো, কম পাবো। অর্থাৎ রিঅ্যাকশন এদিকে বেশি হতে চাইবে, এদিকে কম হতে চাইবে, কথা বুঝলি কিনা? তখন কি হবে, এই উপরের ভ্যালুটা বেশি আর নিচের ভ্যালুটা কম, তাহলে এটা হিসাব করে যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পাবো সেটা কি পাবো, এক থেকে বেশি। ক্লিয়ার? এখানেও একই গল্প। উল্টাটা যদি হতো যে রিঅ্যাকট্যান্টটাই বেশি স্টেবল আর প্রোডাক্টটা কম স্টেবল, তাহলে একের থেকে কমে যেত। আর যদি এরকম হয়ে যেত যে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট সমান স্টেবল, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কি হতো, 1। বুঝা গেল? এবার এই জায়গাটাকে আমরা দেখাচ্ছি না। ধরে নে একটা রিঅ্যাকশন এরকম হলো, কম্পেয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, লিখে এখানে কম্পেয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। উল্টা করে আঁকা যায়, উল্টা করে রেখেছি দেখ, উল্টা করে রাখিনি একটা করে। আর এটা সাইকেল উল্টা নাই তো সাধারণত রিঅ্যাকশন করলে উল্টা হয়ে যায়, ওই জন্য উল্টা আঁকলাম। যেমন ব্যাপার এটা বলে ফ্লিপিং, এটা কি বলা হয়, মানে মুভ করে যাওয়া, ঘুরে যাওয়া, ফ্লিপ হয়ে যাওয়া। একেবারে শেখাচ্ছি ফ্লিপ কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবি, বাট এটা হয়, ঠিক আছে? এবার বল এটা বেশি স্টেবল না এটা বেশি স্টেবল বলতো? দেখ এখানেও একটা ইকুইটোরিয়াল আছে, একটা অ্যাক্সিয়াল আছে, আর এখানেও একটা অ্যাক্সিয়াল আছে, একটা ইকুইটোরিয়াল আছে। বাট ইকুইটোরিয়ালে এখানে বিশাল বড় গ্রুপটা ইকুইটোরিয়াল আছে, আচ্ছা রে, এটা বড় গ্রুপ না, অনেক কার্বন, 1 2 3 4টা কার্বন, তো এটা কি ইকুইটোরিয়াল আছে। তো বড় গ্রুপ যেখানে ইকুইটোরিয়াল থাকবে সেটা বেশি স্টেবল। তাহলে কোনটা বেশি স্টেবল, প্রোডাক্ট না রিঅ্যাকট্যান্ট? প্রোডাক্ট। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো কি হবে, বাস হয়ে গেল কাহিনী শেষ। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো একের বেশি। কি বোঝা গেল কাহিনীটা? আমি এবার একই রকম ভাবে লিখে দিলাম, বল সমান স্টেবল। এখানে একটা মিথাইল ইকুইটোরিয়াল একটা অ্যাক্সিয়াল, ওখানে একটা মিথাইল ইকুইটোরিয়াল একটা অ্যাক্সিয়াল, তাহলে কি হবে, K ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু 1। আর বেশি কি হয়নি? বল এতটুকু বুঝতে পেরে গেছিস? শিওর তো? এবার দুটো কোশ্চেন আমি দিচ্ছি তোদেরকে, তোরা করবি এবার। তুলে গেছে? এটা বলতে কোশ্চেন নাম্বার 3, এটা কোশ্চেন নাম্বার 4। এখানে ভাবিস না এটা চেঞ্জ করবো আমি। আর আমার বলতে সমান হচ্ছে, তাহলে এগুলো কনস্ট্যান্ট কি হবে, প্রোডাক্ট বেশি স্টেবল, তাহলে এগুলো কনস্ট্যান্ট কি হবে, একের বেশি। ক্লিয়ার না? ক্লিয়ার না বল, কোন সমস্যা হচ্ছে কি? তাহলে উল্টা হলে যদি এটা হয়ে যেত এপারে, মানে এটা বেশি স্টেবল হলে কি হতো, একের চেয়ে কম হতো। ফর এক্সাম্পল একটা দিয়ে দিই আর কোশ্চেন, এটাকে কেটে দিলাম, এটাকে 5 করে দিলাম, ঠিক আছে তো?
এবার করলাম এটা এরকম এরকম নতুন কোশ্চেন হয়ে গেল কিন্তু এরকম কে বেশি স্টেবল রিঅ্যাক্টেড কারণ এটা বড় গ্রুপটা ইকুইটোরিয়াল আছে আর এই দুটোর মধ্যে বড় কোনটা এটা বলো না এটা বড় গ্রুপটা কিসে আছে ইকুইটোরিয়ালে আর এখানে বড় গ্রুপটা কি আছে অ্যাক্সিয়ালে তাহলে একের থেকে কম বল ক্লিয়ার আরে এতটুকু জিনিস ক্লিয়ার না ক্লিয়ার না আমাকে বল আচ্ছা এবার কোশ্চেন লিখ অ্যারেঞ্জ দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কোশ্চেন লিখ অ্যারেঞ্জ দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু দেখো ফোর এক্স এর ভ্যালু দেখো ফোর একটা খুব ভালো করে দেখবে এখানে কোশ্চেনটা দেখা গেছে এটা কোশ্চেন আছে হ্যাঁ বল এক্স এর ভ্যালু যদি এইচ হয় এইচ তো এইচ তো না বললেও এইচ থাকে সবটা সাইক্লো এক্সেলে কি আছে একটা করে অ্যাক্সিয়ালে একটা করে ইকুইটোরিয়ালে এইচ আছে আছে না তাহলে এইচ যদি হয়ে যায় এক্স এর ভ্যালু তো দুদিকের মধ্যে কে বেশি স্টেবল ইকুয়াল স্টেবল কারণ আমার এখানে যতই অ্যাক্সিয়াল দেখানো হোক এক ইকুইটোরিয়ালটা আছেই যতই ইকুইটোরিয়াল দেখানো হোক একটা অ্যাক্সিয়াল আছে কি আছে এইচ তার মানে এক্স এর ভ্যালু যদি এইচ হয় তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত হবে 1 আরে বুঝলেন তো এবার এক্স এর ভ্যালু যদি CS3 হয়ে যায় ভালো দেখ তাহলে এটা অ্যাক্সিয়ালে CS3 আছে আর ওখানে অ্যাক্সিয়ালে ইকুইটোরিয়ালে CS3 আছে তো কে বেশি স্টেবল প্রোডাক্ট না রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট বেশি স্টেবল তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 1 এর থেকে বেশি হবে গ্যারান্টি আছে এবার এখানে যত বড় গ্রুপ হবে এখানে তো সেম জিনিস যত বেশ বড় গ্রুপ হবে তত প্রোডাক্ট কি হবে বেশি স্টেবল তত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি হবে বাড়বে তার মানে CS3 এর জন্য ভ্যালু কত হবে 16 এটার জন্য কত হবে এটার জন্য কত হবে কি বোঝা গেল বেটা যত বড় হবে তত বেশি বেশি স্টেবল হবে এটা তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়বে আরে ক্লিয়ার বোঝা গেল কি বুঝেছে হলো ধরো না বল তাহলে আমি দিয়ে দিলাম এটা আরেকবার দেখে না ভালো করে এখানে এইচ আছে যদি এইচ থাকে তো এইচ মানে কি প্রত্যেক জায়গাতে এইচ আছে তো এইচ দেওয়া আর না দেওয়া একই ব্যাপার তার মানে কি তাহলে এইচ তো থাকবেই তাহলে এইচ থাকলে কি হবে সবসময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি 1 হবে এবার এখানে CS3 দিলাম এখানেও CS3 দিলাম এটা বেশি স্টেবল হয়ে গেল এখানে C2H5 দিলাম এখানে C2H5 দিলাম এটা বেশি স্টেবল এবার CS3 দিলে যত স্টেবিলিটির পার্থক্য হবে CS2 CS3 দিলে কি হবে আরো বেশি পার্থক্য হবে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি আরো বাড়বে তো যত বড় বড় গ্রুপ হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু তত বাড়বে ওই জন্য এভাবে দেওয়া হয়েছে ক্লিয়ার লাস্ট টপিক হচ্ছে ফ্লিপিং অফ সাইক্লোহেক্সেন ফ্লিপিং অফ সাইক্লোহেক্সেন
FLIPING, ফ্লিপিং। ফ্লিপিং অফ সাইক্লোহেক্সেন। ফ্লিপিং অফ সাইক্লোহেক্সেন খুব ভালো করে দেখ। ফ্লিপিং মানে মুভ করা, ঠিক আছে তো? এটা সাইক্লোহেক্সেন আছে, এটা আচ্ছা, এটাকে ধরে মুভ করে দিলাম এবার। কথা বুঝতে পারছিস তো? মানে এই কারগুলো ধরে সোজা করে দিলাম। দেখতে কেমন হয় পিকচার আঁকতে পারবি? হ্যাঁ, একে দেখা ওগুলো বুঝে লাভ নাই। ফ্লিপিং করলে স্ট্রাকচারটা কেমন হবে আঁকতে পারবি তো? কি করেছি দেখ, কিচ্ছু করিনি কোনো জায়গাতে, শুধু এটাকে ধরে ঘুরিয়ে দিয়েছি। বল পিকচারটা কেমন হবে? একে দেখা। হ্যাঁ, ওরকম হবে। আর যদি কেউ অন্য কিছু করে দেখলি, দাঁড়া না রে, চারজন চার রকম করবে কি না দেখে নি না আমি। তোর কিরকম? বাহ, ওরকম হয়ে গেল, ওটা টেढ़ा হয়ে গেল ওটা। আমি শুধু এটাকে ঘুরেছি, এরকম ধরে ঘুরেছি, আমি শুধু এটাকে মুভ করেছি। কেমন হবে বুঝতে পারলি রে? পারবি না বুঝতে, জানি। এরকম হবে স্ট্রাকচার, কিন্তু বোঝা যাচ্ছে না। আছে কি মনে গেছে সেটা সোজা হয়ে যাবে জাস্ট। দেখ আবার দে ওটা। হ্যাঁ, তো ভালো করে দেখ আগে। এই দেখ, এটা আছে, এটার নাম হচ্ছে চেয়ার স্ট্রাকচার। কি নাম এটা? চেয়ার। এটাকে মুভ করে এরকম বলে দেখ তো কি হলো। আর বুঝতে পারছি এবার? 3D না, এটাকে বলে 3D আর 2D। ভাবতে আলাদা কিছু লাগবে, হবে আলাদা কিছু। বুঝতে পারছি এবার? ক্লিয়ার? তাহলে এরকম ছিল, এটা কি চেয়ার ফর্ম, এটা এভাবে মুভ হয়ে গেল। কি হয়ে গেল বল? হাফ চেয়ার। এটাকে বলে অর্ধেক চেয়ার। এটাকে আরো মুভ করে দিলে হবে, এটাকে বলে বোর্ড। এটাকে মুভ করলাম, আবার কি হাফ চেয়ার। এটাকে মুভ করলাম, আবার কি হলো বল? চেয়ার। এই চেয়ারটাকে বলা হবে প্রথম চেয়ারের ফ্লিপিং। উল্টা হয়ে গেছে। একবার ভালো করে দেখ, আরেকবার দেখ। এরকম ছিল এটা আগে, দেখলে আলফা ড্যাশটা কোথায় ছিল? এই দেখ ভালো করে দেখ, এটা আলফা ড্যাশ, এটা বিটা ড্যাশ, এটা আলফা, এটা বিটা। দেখ আলফা ড্যাশটা ছিল উপরে নিচে, উপরে ছিল তো। এটা ফ্লিপিং করলাম, হাফ চেয়ার হলো। এটা আবার ঘোরালাম, বোর্ড হলো। এটা আবার ঘোরালাম, হাফ চেয়ার হলো। এটা আবার ঘোরালাম, বোর্ড হয়ে গেল, চেয়ার হয়ে গেল। এটা হয়েছে? তাহলে দেখ এবার আলফা আর আলফা ড্যাশ হয়ে গেছে নিচে, আর বিটা বিটা উপরে, সব উল্টো পাল্টা হয়ে গেল না? তাহলে এই ঘটনাটা কি বলা হয়? ফ্লিপিং। এবার শুন, যখন আমার চেয়ার থাকবে তো সেটা সর্বাধিক স্টেবল, বুঝলো তো? তারপরে স্টেবল হচ্ছে হাফ চেয়ার, তারপরে স্টেবল হচ্ছে বোর্ড। কথা বুঝলি কিনা? মাঝখানে একটা স্ট্রাকচার আর আছে, যার নাম টুইস্ট বোর্ড। ওটা এটাই যেটি পড়াচ্ছি তোকে, এটা আপ টু, এগুলো সব হায়ার সেকেন্ডারিতে নাই, শুধু নিটে আছে। এই সাইক্লোহেক্সের মানে ড্রয়িংটা তোর হায়ার সেকেন্ডারিতে নাই, শুধু নিটে আছে। বুঝতে পারলি? হায়ার সেকেন্ডারি তো ওখানেই শেষ করে দিয়েছিলাম, ফার্স্টে আজকে শুরু করেছিলাম, আর সাইক্লোহেক্সের স্ট্রাকচারটা দেখেছিলাম, আর দু তিনটা কথা লিখালাম না, কোনটা মোর স্টেবল কোনটা ডিলে সিস্টেম, আর ওইটুকুতে শেষ। সিস ট্রান্স ফ্লিপিং ক্লিপিং কিছু নাই, ঠিক আছে? তো যখন যেটা করাচ্ছি মানে কমপ্লিট নিট কভার করে দেবো একবারে। আরে বোঝা গেল? ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা এটা হয়েছে, এবার বুঝতে পারছিস কিনা? এবার স্ট্রাকচারটা এটা হবে বোর্ড, তারপরে আবার হাফ চেয়ার, তারপর আবার চেয়ার। এবার আর কাজে লাগবে না। তাহলে বল এবার স্ট্রাকচারটা এরকম হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপরে স্ট্রাকচারটা কেমন হবে বল? এটাকে মুভ করাচ্ছি, এটাকে এবার এটাকেও মুভ করানো তো হলো, এবার এটাকে মুভ করাচ্ছি। হাফ চেয়ার হবে, আবার এটাকে মুভ করাচ্ছি। বুঝা গেল কি? তাহলে ফুললি ফ্লিপিং হয়েছে। ক্লিয়ার না হয়নি?
এখানে আমাকে যেটা মনে রাখতে হয়, ফ্লিপিং মনে রাখতে হয় না। সব থেকে বেশি স্টেবল কে? চেয়ার ফর্ম, তারপরে কি বোর্ড, তারপরে হাফ চেয়ার। সব থেকে বেশি স্টেবল কে বল? চেয়ার, তারপরে কে বল? বোর্ড, তারপরে কি বল? সরি, চেয়ারের পরে হবে না না বোর্ড, বোর্ড বেশি হবে। কারণ দেখ একটা জিনিস আগে বলছিল, দে রে ওটা দে, দেখ একটা জিনিস আমার রাখবি। স্টেবিলিটি কি করে ভাব দেখি, ঠিক আছে? স্টেবিলিটি ভাবার রুলস দেখ, যত বেশি সংখ্যক কার্বন একই প্লেনে থাকবে তত কম স্টেবল হবে। এখানে দেখ সমস্ত কার্বন ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে আছে, দেখ আছে কি নাই? কোন সব থেকে বেশি স্টেবল? এটা বললাম তো 5টা কার্বন একই প্লেনে চলে আসলো, দেখ এখানে বললাম তো 4টা কার্বন একই প্লেনে, দেখ আরে রে, তাহলে এটা বেশি স্টেবল। কার থেকে? এটা, বুঝলি তো? যত বেশি কার্বন একই প্লেনে থাকবে তত রিপালশন বেশি হবে, স্টেবিলিটি কি হবে? কমবে। তাহলে সব থেকে বেশি চেয়ার, তারপরে বোর্ড, তারপরে হাফ চেয়ার। আর ভবিষ্যতে একটা জিনিস শিখবি, তোমার টুইস্ট চেয়ার, মাঝখানে ঢুকে যাবে। টুইস্ট চেয়ার, টুইস্ট, সরি টুইস্ট বোর্ড, টুইস্ট বোর্ড, টুইস্ট বোর্ড, টুইস্ট বোর্ড, বোট 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 ট্রানজিশন, বোট। বুঝছে? তো এটা তোর এখন নাই, তোকে এই 3টা এখন মনে রাখতে হবে। এবার আমি 4টাই বলে দিলাম, ভবিষ্যৎকে সহ তো ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কনফরমেশনাল আইসোমারের সমস্ত কাহিনী ক্লিয়ার। এবার আমার শুরু হবে নতুন কাহিনী, কি? জিওমেট্রিক্যাল আইসোমার। বুঝা গেল না? তাহলে আজকে এই পর্যন্ত থাক।